আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মিশরের কারাগারে বন্দী লাখ লাখ ফিলিস্তিনি নেতানিয়াহু আল সিসির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। নেতানিয়াহু আল সিসির মধ্যে উত্তেজনা ক্রমে বাড়ছে। মিশর আর ইসরায়েল টেনশনের দিকে এগোচ্ছে। তবে কি লেবানন, সিরিয়া, গাজা, ওয়েস্ট ব্যাংকের পর এবার কি মিশরের পালা? চলুন বুঝে নেই আসল বিষয়টা কি। আপনি দেখছেন রিয়েল নিউজ বিডি। গাজার ইস্যুতে ইসরায়েল আর মিশর মুখোমুখি হয়ে গেছে। নেতানিয়াহুর বক্তব্যের জবাবে মিশরও কঠিন সুরে প্রতিক্রিয়া দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে মিশর গাজার লাখ লাখ মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বন্দী করে রেখেছে। নেতানিয়াহু এক চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন, যদি গাজার মানুষরা রাফা ক্রসিং দিয়ে বাইরে যেতে চায়, মিশর তাদের আটকে দেয়। নেতানিয়াহুর দাবি, গাজা ছাড়ার অধিকার প্রত্যেক ফিলিস্তিনির মৌলিক অধিকার। আচ্ছা বলুন তো, অধিকার নিয়ে কে কথা বলছে? আসলে নেতানিয়াহু চায় গাজার উপর এত ভারী বোমাবর্ষণ করতে যাতে সব ফিলিস্তিনি গাজা ছেড়ে মিশর আর বাকি পৃথিবীতে শরণার্থী হয়ে চলে যায়, আর গাজা খালি হয়ে যায়, যাতে নেতানিয়াহু আর ট্রাম্প সেটাকে দখল করতে পারে। কিন্তু মিশর সীমান্তে নজরদারি বাড়িয়ে আর সীমান্ত বন্ধ করে নেতানিয়াহুর এই পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে। এ কারণেই নেতানিয়াহু খেপে গিয়ে বলছে, ফিলিস্তিনিদের অধিকার মানা হচ্ছে। ভূমিদস্যু এখন অধিকার মানার কথা বলছে। দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকায় আজকের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আরও বলেছেন, আমি আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সব বিষয়ে একমত। আমরা একসাথে আছি। ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনার সমর্থন করেছে এবং ইতিমধ্যেই তাকে সবুজ সংকেত দিয়েছে। অন্যদিকে মিশর এই বক্তব্যগুলোর কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এটা আসলে নেতানিয়াহুর গাজায় চলমান গণহত্যাকে দীর্ঘায়িত করা আর গোটা অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতি বলেছেন, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ জোরপূর্বক হিজরত আমাদের জন্য একেবারেই রেড লাইন। এটা আমরা কোনোভাবে মেনে নেব না। ডিসপ্লেসমেন্ট মানে ফিলিস্তিনি ইস্যুর খতম। আবদুল্লাতি বলেছেন, আইন, ন্যায়বিচার আর মানবতা কাউকে তার মাতৃভূমি থেকে উচ্ছেদ করার অনুমতি দেয় না। বদর আবদুল্লাতি আরও বলেছেন, গাজে যা হচ্ছে তা কল্পনারও বাইরে। এটা একেবারে প্রকাশ্য গণহত্যা। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে এবং ইসরায়েল তৈরি করেছে এক কৃত্রিম দুর্ভিক্ষ। বন্ধুরা, মিশরের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এটিই সবচেয়ে কঠোর শব্দের বাণী। এতে নেতানিয়াহু ছটফট করে উঠেছে। টেনশন শুধু কথার লড়াইয়ে নয়, সীমান্ত স্তরেও বাড়ছে। জবাবে নেতানিয়াহুর দফতর থেকে বলা হয়েছে, মিশর গাজার সেই মানুষদের বন্দী করে রাখতে চায় যারা যুদ্ধ থেকে পালাতে চায়। কিন্তু তারা কেন পালাতে চাইছে এটা ইসরায়েলি সরকার বলছে না। ইসরায়েলি সরকারের বক্তব্য, প্রত্যেকের অধিকার আছে যে সে কোথায় থাকবে তা ঠিক করার, আর যুদ্ধের সময়ে এই অধিকার আরও জরুরি হয়ে যায়। এটা নেতানিয়াহু সরকার বলছে। তবে আমার প্রশ্ন হলো, যদি গাজার মানুষ নিজের জমিতে থাকতে চায়, তবে নেতানিয়াহু তোমার পেট কেন মুচড়াচ্ছে? তোমার সমস্যা কি? আর যদি আজ গাজার মানুষ বলে যে তারা যুদ্ধ থেকে বাঁচতে তেল আবিবে থাকতে চায়, তবে নেতানিয়াহু তুমি কে তাদের সেখানে থাকার অনুমতি দেবে? যে জ্ঞান আর উপদেশ তুমি মিশরকে দিচ্ছ, সেটা তোমার নিজের দিক থেকে একবার চিন্তা করে দেখো। বন্ধুরা, গাজায় চলমান যুদ্ধ ৫ সেপ্টেম্বর ৭০০তম দিনে পা দিল। এখন পর্যন্ত ইসরায়েল অন্তত ৬৪,৩০০ ফিলিস্তিনিকে অফিসিয়ালি হত্যা করেছে। আসল সংখ্যা অবশ্যই এর চেয়ে অনেক বেশি। পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২ মার্চ থেকে সাহায্য বন্ধ করে দেওয়ার পর থেকে গাজা কারাগারের দ্বার প্রান্তে, দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে বলছে স্বেচ্ছায় হিজরত বা নিজের ইচ্ছায় চলে যাওয়া। কিন্তু ফিলিস্তিনি এবং মানবাধিকার সংগঠনগুলো এটাকে বলছে জোরপূর্বক উচ্ছেদ এবং জাতিগত নিধন, অর্থাৎ জোর করে বের করে দেওয়া বা জাতিগত ধ্বংস। আন্তর্জাতিক আইনের অধীনে জোরপূর্বক জনসংখ্যা উচ্ছেদ একটি যুদ্ধ অপরাধ। কিন্তু আমেরিকার প্রকাশ্য সমর্থনের কারণে নেতানিয়াহু কোনো যুদ্ধ অপরাধকেই ভয় পায় না। এথনিক ক্লিনজিং মানে হলো কোনো অঞ্চল থেকে একটি নির্দিষ্ট জাতি, ধর্ম বা সম্প্রদায়কে বলপূর্বক উৎখাত করা। নেতানিয়াহুকে সেটাই চায়, তার মন্ত্রীরাও কি সেটাই চায়? তারা তো প্রকাশ্যেই বলছে এবং করছেও। চায়নার শিনহুয়া নিউজ এজেন্সি সেপ্টেম্বরে প্রকাশিত খবরে জানিয়েছে, মিশর আবারও পুনরায় বলেছে যে গাজাবাসীদের জোরপূর্বক হিজরত কেউই ঘটাতে পারবে না। মিশর বলেছে ডিসপ্লেসমেন্ট মানে লিকুইডেশন, অর্থাৎ ফিলিস্তিনি ইস্যুর খতম, আর এটা মিশর কোনোদিন মেনে নেবে না। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের মন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে মিশর সব ধরনের পদক্ষেপ নেবে যাতে গাজার মানুষদের জোরপূর্বক ঘর থেকে উচ্ছেদ করা না হয়। এখন এই সব ধরনের পদক্ষেপ কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। মিশর চায় না যে তার পাশে গাজা দখল করে ইসরায়েলের মতো শত্রু স্থায়ীভাবে বসে পড়ে, এমন এক শত্রু যে মিশরের ভূখণ্ড দখল করে গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন দেখে। রিপোর্ট অনুযায়ী মিশর ইতিমধ্যে সিনাই উপত্যকায় হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে, অর্থাৎ এখন সে শুধু কথার কঠোরতা নয়, বাস্তবিক ময়দানি প্রস্তুতিও দেখাচ্ছে। অন্যদিকে ইসরায়েল সব সময়কার মতো আন্তর্জাতিক বিচার আদালতে চলা গণহত্যা মামলাকে অত্যন্ত অন্যায্য বলেছে এবং নিজের কার্যক্রমকে আত্মরক্ষার নাম দিচ্ছে।
কিন্তু ৬৪,০০০ বা তারও বেশি শহীদ, ধ্বংসস্তূপে পরিণত গাজা আর ক্ষুধায় কাতর আর্তনাদরত মানুষ, এই সব ছবি আর বিবরণ নিজেরাই বলে দিচ্ছে যে গাজায় যা চলছে তা কোনোভাবে যুদ্ধ নয়, এটা গণহত্যা। সব মিলিয়ে মিশর এখন আগের তুলনায় অনেক বেশি আগ্রাসী অবস্থান নিয়েছে। মিশর সরাসরি নেতানিয়াহুর ডিসপ্লেসমেন্ট পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে দিয়ে বলেছে গাজার মানুষের উচ্ছেদ হবে না, আর যদি কেউ চেষ্টা করে মিশর চুপ করে বসে থাকবে না। ব্যাপারটা অনেকটা গড়বড় হয়ে গেছে। আসলে এই কঠোরতার পেছনে আছে নিজের জমি আর নিজের অস্তিত্ব রক্ষার চিন্তা, আর মিশরের পেছনে আছে আরব দেশগুলো। মিশরই সেই দেশ যে ডোনাল্ড ট্রাম্পের রিভিয়েরা পরিকল্পনার বিপরীতে গাজা পুনর্গঠনের জন্য একটি আরব প্ল্যান সামনে এনেছিল। তাই মিশরকে সক্রিয় হতে দেখে অবাক হওয়ার মতো কিছু নেই, কারণ এর ভেতরে তার নিজের ভয়ও লুকানো আছে। মিশর নিশ্চয়ই চাইবে যে তার পাশে সবসময় হামাসের ফোর্সেস থাকুক, কিংবা গাজায় ফিলিস্তিনি অথরিটি বা অন্য যে কোনো ফোর্সেস শাসন করুক, তাতে তার সমস্যা নেই। কিন্তু যদি ইসরায়েলি ফোর্সেস বসে যায় তবে এরা সবসময় ষড়যন্ত্র আর অশান্তি ছড়াতে থাকবে। এখন আরেকটি ভিডিও দেখুন, এটা কুদস নিউজ নেটওয়ার্ক শেয়ার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীকে সকালে আল আকসা মার্টিরস হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেইর আল বালাহতে। এই তরুণ যে টি শার্ট পরে আছে, তার বাড়ির লোকজন সবাই তাকে স্বাগত জানাতে আসে। তাকে আগে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে নির্দোষ প্রমাণিত হয়। আটক অবস্থায় টর্চার করার পর আর জেলে রাখার পর ইসরায়েল তাকে মুক্তি দিয়েছে। সে পড়ে গেল তার বাবার পায়ে। বাবা তখন লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো ছিলেন। সে বাবার পা চুমুতে লাগলো। সে বাবাকে জীবিত দেখল, বাবা তাকে জীবিত দেখলেন। এটাও একটা অলৌকিক ঘটনা চেয়ে কোনো কম কিছু নয় আজকের ফিলিস্তিনে। আরেকটি ভিডিও দেখুন, একজন মা যিনি বিশ্বাস করেছিলেন যে তার ছেলে মুয়াইদ আল শাতি রিফিউজি ক্যাম্পে ইসরায়েলের বোমা বর্ষণে মারা গেছে, কিন্তু হঠাৎ যখন জানতে পারলেন যে তার ছেলে জীবিত আছে, তিনি দৌড়ে ছুটে গেলেন, আর ছেলেও তার পেছন দৌড় দিল। তার খুশির কোনো সীমা নেই। মায়ের মনে হয়েছিল তার গর্ভজাত সন্তান মারা গেছে, আর হঠাৎ জানতে পারল তার ছেলে জীবিত আছে। সেই খুশির সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। আমার কাছে এই ভিডিওটা অসাধারণ ছিল। আমি ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। কিন্তু একটা ভিডিও গাজারও আছে। ভিডিওতে দেখুন, এটা শকিং ফুটেজ, খুবই শকিং। আপনি দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো আবাসিক ব্লক। এটা গাজা সিটির আল জেইতুন মহল্লা। গাজা সিটিতে এখন সবচেয়ে বড় অপারেশন চলছে, আর আপনি দেখছেন কেমন ধরনের কেমন মাত্রা ধ্বংসযোগ্য হয়েছে। যেদিকে তাকান শুধু ধ্বংসস্তূপ। যত ঘরবাড়ি ছিল সব গুড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে আইডিএফ গাজা সিটিকে ধ্বংস করছে, যাতে আর কখনো কেউ ফিরে এসে এখানে বসতি স্থাপন করতে না পারে, না মানুষ না মানুষের সন্তান। কিন্তু তারা জানে না ফিলিস্তিনি কী ধরনের জাতি, তারা যাবেই না। গতকাল একটি টাওয়ার উড়িয়ে দেওয়া হলো। আমরা আপনাদের জানিয়েছিলাম যে সেই টাওয়ারে বহু মানুষ থাকত। কিন্তু এখন গাজার একটি ছবি দেখুন, শুধু দেখুন। একজন বৃদ্ধ হাঁটছেন, আর তার পেছনে দুইটি বিস্ফোরণ। একটা একেবারে কাছাকাছি, আরেকটা কিছুটা দূরে। দুটোতে ধোঁয়ার কুণ্ডলি উঠছে, আর তিনি এমনভাবে হেঁটে যাচ্ছেন যেন সকালের হাঁটা দিচ্ছেন, একেবারে নির্লিপ্ত। হোক যা হওয়ার। এটাই গাজার মানুষের প্রতিদিনের জীবন হয়ে গেছে। বিস্ফোরণ শোনা, ধ্বংসস্তূপ আর ধ্বংসাবশেষ সইতে থাকা, আর বারুদের গন্ধে শ্বাস নেওয়া। একদিকে মাটিতে ধ্বংসস্তূপ, পেছনে দুটি বিস্ফোরণ, যেখানে ভবনগুলো ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটাই গাজার প্রতিদিনের চিত্র। আপনি ভাবুন তো, এই পরিবেশের টানা ৭০০ দিন ধরে গাজার মানুষ বেঁচে আছে। শুধু কল্পনা করুন। দোয়া করুন আপনি যে অবস্থায় আছেন তার জন্য। শুকরিয়া আদায় করুন, আর এদের দিকে তাকান। নিজের দুটি হাত বাড়ান, আর এদের সুখ, সমৃদ্ধি, নিরাপত্তা ও যুদ্ধবিরতির জন্য দোয়া করুন। নিরাপদ থাকুন, খুশি থাকুন, খুশি থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।